অবাক হয়ে যাবেন, ওই মাদ্রাসাগুলোকে বৈধ মাদ্রাসাভুক্ত করে মাদ্রাসার ফান্ড বাড়িয়ে তাদেরকে আরো প্রশ্রয় দিয়েছে এই রাজ্য সরকার। অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য আমার রাজ্যকে, আপনার রাজ্যকে, আমাদের রাজ্যকে আজকে মৌলবাদীদের আখড়ায় পরিণত করা হয়েছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতজি একটা কথা বলেছিলেন যে আমাদের লড়াইটা আড়াই ফ্রন্টে লড়াই, চীনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে এবং একটি হাফ ফ্রন্ট রয়েছে যেটা ভারতের মধ্যে থাকা এই চীন এবং পাকিস্তানের দালালদের বিরুদ্ধে। আজকে আপনি দেখতে পাচ্ছেন সেই আড়াই ফ্রন্টের কাজটা। এই যে দেখুন, এবং তখনও সতর্ক করেছিলেন 2017 সালে বিপিন রাওয়াতজি যে যখন ভারতবর্ষের কোনো প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে তখন সেই অভিঘাতটা সহ্য করতে হবে তার পার্শ্ববর্তী রাজ্যকে। আজকে ঠিক সেইটাই আপনি দেখুন, মৌলবাদীরা যখন আমরা দেখতে পাচ্ছি যে লুঙ্গি পরা তালিবানিরা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, আর সরাসরি যেন পুরো স্লিপার সেল থেকে শুরু করে জঙ্গি সংগঠন, জঙ্গি বাহিনী রাতারাতি পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ হয়ে উঠেছে। আপনি ভাবুন, আপনি আমাদের নাগরিক জীবন কতটা অসুরক্ষিত আমরা জানি না। সাধারণ ক্যানিংবাসী জানেননি তার পাশে একজন জঙ্গি বসবাস করছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এইটাই আমি জানতে পারলাম যতক্ষণ না কাশ্মীর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করলো। কখনো কাশ্মীর পুলিশ আসে, কখনো ইউপি থেকে এসটিএফ আসে, কখনো অসম থেকে পুলিশ আসে। আমাদের রাজ্য পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই সমস্ত জঙ্গি ধরতে পারে না। না, এই যে শেষ 1.5 বছরের আমি যদি পরিসংখ্যান বলি, শেষ 1.5 বছরে পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের টোটাল 36 জনকে ধরা হয়েছে, যার মধ্যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে বা বাইরের পুলিশ প্রশাসন এসে 35 জনকে ধরেছে। তার মানে বুঝুন, বাইরের রাজ্যের পুলিশের কাছে ইনপুট থাকছে যে এই রাজ্যে এতগুলো জঙ্গি রয়েছে, তারা এসে ধরছে। পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে কি কোন শীত ঘুমে রয়েছে আমরা বুঝতে পারছি না। আপনি বললেন না যে দায়টা কি শুধুমাত্র কেন্দ্রের? 2019 সালের 2রা জুলাই একদম লোকসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতি, মালদা মুর্শিদাবাদ নিয়ে হচ্ছে না, মালদা মুর্শিদাবাদ এবং বর্ধমানের 33টি অবৈধ মাদ্রাসায় এই জেএমবি এবং তার সাথে আরও 3টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার টেরোরিস্ট আউটফিট চালাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ওয়াশ করে বিভিন্ন ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি তৈরি করছে। এটা 2019 সালে, এই 2019 সালের রিপোর্টের পরে এই অবৈধ মাদ্রাসাগুলোকে বন্ধ করানো হয়েছিল। এই তো তারপরে আমি বলছি 2019 সালে এই রিপোর্ট পাঠানো হলো, 2022 সালে আবার তার নিচেই রয়েছে এই স্বরাষ্ট্র সচিব, তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে আপনারা কি ওই মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। অবাক হয়ে যাবেন, ওই মাদ্রাসাগুলোকে বৈধ মাদ্রাসাভুক্ত করে মাদ্রাসার ফান্ড বাড়িয়ে তাদেরকে আরো প্রশ্রয় দিয়েছে এই রাজ্য সরকার। অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য আমার রাজ্যকে, আপনার রাজ্যকে, আমাদের রাজ্যকে আজকে মৌলবাদীদের আখড়ায় পরিণত করা হয়েছে। মারাত্মক গুরুত্বপূর্ণ কথা কি তাদেরকে বন্ধ তো করাই হয়নি, উল্টে তাদেরকে আরো বেশি অ্যাফিলিয়েশন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরকারি অ্যাফিলিয়েটেড করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের কি কিছু করার নেই? অঙ্কন কেন্দ্রের কিছু করার নেই, সীমান্ত কেন্দ্রের হাতে তো ঘটনা। কেন্দ্র যদি বন্দোবস্ত করে, কেন্দ্র যদি করা পদক্ষেপ নেয়, রাজ্য পুলিশ কতদিন পর্যন্ত পারবে এই সমস্ত জঙ্গিদেরকে লুকিয়ে রাখতে? একদম ঠিক কথা বলছেন আপনি। বলুন তো আমরা কতটা সময় আসেনি এখনো পুরো রাজ্যে যে অবস্থায় রয়েছে, রাজ্যের শাসনটা কেন্দ্র কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া। আমি এক সেকেন্ড বলে তখন এই রাজ্য সরকারি বিএসএফ এর পরিধি বাড়ানোতে বাধা সৃষ্টি করেছে। বলছি আমাদের কত দেখুন, আমরা এই যে রাজনৈতিক বিরোধিতা বা এই যে কেন্দ্র বিরোধিতার এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নীতি, তার কত বড় ভুক্তভোগী দেখুন। সারা দেশের মধ্যে বিএসএফ তথা কেন্দ্রের সেনাবাহিনীকে আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়েছে। কেন মামলা করতে হয়েছে? সেই বিএসএফ তো পরিষ্কার করে, বিএসএফ এর যিনি রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত, তিনি পূর্ব ভারতের, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যতক্ষণ না আপনারা ফেন্সিং এর জন্য জমি দেবেন না, বর্ডারকে সীমানায় কাঁটাতার বসানোর জন্য, পাচার শুধু নয়, জঙ্গিদের মধ্যে এখানে টেরোরিস্ট লিঙ্ক বেড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে দেশের সেনাকে আমার রাজ্যের সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে যে আপনি জমি দিন যাতে আমরা সীমান্তটাকে সুরক্ষা করতে পারি, সুরক্ষিত সীমান্ত করতে পারি। এ লজ্জা কোনো রাজ্যের নেই। অনেক রাজ্য রয়েছে
যাচ্ছে যেখানে বিজেপি বিরোধী সরকার রয়েছে, কিন্তু এখানে এমন একজন আত্মঘাতী বিজেপি বিরোধী সরকার রয়েছে যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, ক্ষমতার রাজনীতির জন্য পশ্চিমবঙ্গকে রসাতলে, বাংলাকে রসাতলে এবং দুয়ারে জঙ্গির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সময় যে বুদ্ধিজীবীরা কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না বলে কবিতা গান বেঁধেছিলেন, তারা কোথায়? তাদের আজকে দায় নিতে হবে। নয়, শুধু কাগজ আমরা দেখাবো নয়, তাদের আজকে দায় নিতে হবে। আমি জিষ্ণুবাবুর কাছে আসার আগে অঙ্কন বলছেন যে কাগজ আমরা দেখাবো না বলে গান। আমার তো একটা স্টেজের কথাও মনে আছে, সেই স্টেজের ওপরে ক্যা ক্যা ছি ছি স্লোগান ছিল। আমার যদি টিমের কাছে হাতে রেডি থাকে, আমি একটা ছোট্ট করে স্লোগানটা শোনাতে বলবো। দেখুন মুখগুলো চিনতে পারছেন কিনা, দেখুন মুখগুলো মনে পড়ছে কিনা। ক্যা ক্যা ছি ছি এই স্টেজ থেকে হয়েছিল অ্যান্টি এনআরসি, অ্যান্টি সিএ মুভমেন্টের জন্য। একটু ক্লোজ শট রাখার কথা বলবো আমি আশিস বাবুর কাছে। অনেক এক্সেবারকারেক লোকজন ছিলেন এখানে, এমনকি জয় গোস্বামীর মতো লোকজন পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছিল। নো এনআরসি, দেখুন ওপরে লেখা আছে নো এনআরসি নো সিএ। আমার কি মনে হয় না, আপনার কি মনে হয় না যে সময় এসে গেছে চোখে চোখ রেখে এই মানুষগুলো, এই সুবিধাজীবীদেরকে, বুদ্ধিজীবী আমি বলতে রাজি নেই, সুবিধাজীবীদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করা যে আপনারা কোন বিদেশ থেকে, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশের কোন কোন সংগঠন থেকে টাকা পান যার জন্য এই রাজ্যে বসে দালালিটা করছেন এবং এই জঙ্গিদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ধরনের স্লোগান নিয়ে কাজ করছেন, এই ধরনের গান বাজছেন, কাদের জন্য? সময় আসেনি এখনো প্রশ্ন করা জিষ্ণুবাবু? অবশ্যই শিল্পী সাহিত্যিকদের এই যে ভূমিকা, এর পেছনে কালচারাল মার্কসিজমের একটা বড় অবদান আছে। একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে যে বামফ্রন্টের পেছনে কি দায়িত্ব ছিল, অতি বামপন্থী মানে মাওয়িস্টদেরকে তার কি ভূমিকা ছিল, কালচারাল মার্কসিস্টদের যে কথা এক্ষুনি বললেন, শিল্পী সাহিত্যিক, মেন স্ট্রিম মিডিয়াতে যে কালচারাল মার্কসিস্ট লবি, তাদের কি ভূমিকা ছিল, আর আজকের ক্ষমতা লোভী, আজকের যে ক্ষমতাসীন শাসক দল তার কি ভূমিকা আছে। খাগড়াগড়ের 14 সালের মানে 2014 সালের বিস্ফোরণের যে ঘটনা, সেটার অ্যানালিসিস করলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হবে। শাকিল আহমেদ যে মারা গেছিল, শাকিল আহমেদের যে ভোটার কার্ড হয়েছিল করিমপুর থেকে, নদিয়ার করিমপুর থেকে, সেটা বামফ্রন্টের সাহায্যে এবং ওখানকার কমরেডদের বদান্যতায় হয়েছিল। শাকিল আহমেদ তারপর কি করলেন? শাকিল আহমেদ তারপরে স্লিপার সেল তৈরি করা শুরু করলেন। আর এই সিমুলিয়ার মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো একটু আগে অঙ্কন বলল যে 10,000 মাদ্রাসাকে এই সরকার অনুমোদন দিয়েছিল, খারিজি মাদ্রাসাকে কোনো রকমের ইন্সপেকশন কোনো কিছু না করে 10,000 মাদ্রাসাকে দিয়েছিল, তার থেকে গরিব মেয়েদের তোলা শুরু হলো যাতে স্লিপার সেলে এই আইইডি তৈরি করা যায়। এখন একটা জিনিস কিন্তু আমরা ভুলে গেছি, 2010 সালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতায় ডক্টর ভট্টাচার্য তার ডাইরেক্টর ছিলেন, উনি একটা সাংঘাতিক কথা বলেছিলেন এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের মানে রেডিও কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল এক্সপ্লোসিভ মুজাহিদের সাহায্যে এনেছেন মাওয়িস্টরা, মানে কালচারাল মাওবাদীরা, যারা এক্ষুনি আপনি ছবি দেখালেন যেই মঞ্চের মধ্যে কালচারাল মার্কসিস্ট যে যাদের সবকা মালিক এক হ্যায়, তার জন্য যারা এই আইইডিকে ভারতবর্ষে এনেছে, এটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতাতে বসে ডক্টর ভট্টাচার্য সেই দিনকে ডাইরেক্টর, তিনি বলেছিলেন আইইডি এনেছে মাওয়িস্টরা কাশ্মীরের মুজাহিদিনের সাহায্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।